এই ওরা বাইর দিক যাইস না, অমুক ঘটক যাইতে দেখছি, এনে আয়, আমাগুলোকে লুকাইয়া থাক। আচমকা কারো কণ্ঠস্বর শুনে মাঝপথেই থমকে দাঁড়ালো ওরা। চারপাশে সন্ধ্যার আধার নেমে এসেছে, মাগরিবের আজান শেষ হয়েছে। বৈশাখ মাস, চলছে বোরো ধান কাটার মৌসুম, তাই বাতাসে কাঁচা ধানের গন্ধ। ঝোপের আড়ালে ঝিঝি পোকা ডেকে যাচ্ছে। পাশের গোয়ালঘর থেকে বাছুরের গলায় বাঁধা ঘণ্টার টুংটাং শব্দ ভেসে আসছে। চোরেলে যাতে সহজে বোঝা যায় তাই আরিজ ভাই ছোট দুটো ঘণ্টা বেঁধে দিয়েছে। এই নিয়ে কত হাসাহাসি করেছে ওরা। আকাশে ধূসর মেঘের ঘনঘটা, না জানি কখন ঝড় ওঠে। মাগরিবের নামাজটা পড়ে উঠতেই মনে হলো গোয়ালে ধূপ দেওয়া হয়নি। এদিকে জঙ্গল বিধায় মশার উপদ্রব বেশি। মশার কামড়ে অবলা গরু দুইটা ছটফট করছে। একটু ঘুঁটে কিংবা ধূপের ধোঁয়া দিলে মশা কম লাগে। কিন্তু এখন এখানে কার কথা শুনতে পেল? কে ডাকলো? তার নাম ধরেই তো ডাকলো মনে হলো। সে দূরের কথা একটু কম শোনে, কিন্তু এ ভর সন্ধ্যায় এদিকে কে আসবে? চোর টোর না তো? সে ভীতু নজরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ নেই, কাউকে দেখা পেল না। ডান বাম সামনে পেছনে মানুষের চিহ্ন নেই। তাহলে কি মনের ভুল? হবে হয়তো। সে যাওয়ার জন্য পা বাড়াতেই পাশের জঙ্গল কেমন নড়েচড়ে উঠল। পাতার ফাঁক দিয়ে দেয়ার আধখানা মুখ দেখা গেল। সে হাত নেড়ে ফিসফিস করে তাকেই ডাকছে, কানাছেমড়ি, এদিকে তাকা, কানেও শুনে না বালডা আমার। দিয়ার দাঁত পিষিয়ে বলা কথাগুলো শুনে ভালো করে তাকিয়ে দেখল, শুধু দিয়া নয়, এখানে ধারা, সারা, হিয়াও রয়েছে। কচু পাতার আড়ালে লুকিয়ে আছে। কিন্তু লুকাচ্ছে কেন? সে অবাক হয়ে এগোতেই তখন বাড়ি থেকে তার মায়ের গলা ভেসে এলো, ওরা, এই ওরা, কই গেলি? বাইত আয় তো মা। তখন ধারা বলে উঠল, বিয়া বইতে না চাইলে জলদি এনে আয় ছেমরি, নয়তো সং সাজাইয়া ঘটকের সামনে বইয়া রাখবো। মায়ের ডাক আর ধারার কথা শুনে বুঝতে বাকি রইল না তার। নিশ্চয় ঘটক তাদের বাড়িতেও ঢুকেছে, নয়তো মায়ের সামনে দিয়ে তো এলো। তাহলে আবার ডাকছে কেন? তাছাড়া এই ঘটককে দেখলে গ্রামের প্রায় কুমারী মেয়েরা লুকিয়ে পড়ে, পালাতে চায়। কারণ কোনো মেয়ে ডাঙ্গর হইলেই তার পেছনেই লেগে থাকে এই লোক। যাকে নজরে পড়ে তাকেই বিয়ের পিঁড়িতে বসিয়েই ছাড়ে। যতই মেয়ের বয়স কম হোক বা পড়ার দোহাই দেখ, কাজ হয় না। যেন একটা মেয়ের জীবনে বিয়েটাই সব কিছু। বিয়ে ছাড়া কোনো গতিই নেই। বিয়ে ছাড়া বাঁচা যায় না। সংসারের ঘানি টানাই মেয়েদের জীবনের একমাত্র লক্ষ্য। বলা বাহুল্য, যেসব বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে সেসব বাড়িতে ঢু মারতে থাকেন, যেন ওগুলো ওনার মামার বাড়ি। না ডাকলেও আসা জায়েজ। আর এসে যে কাজটা করেন, মুখে পান গুজে গরুর মতো জাবর কাটতে কাটতে পাত্রের নামে গুণ কীর্তন শুরু করেন। তন্মধ্যে প্রথম 4টে গুণ হলো, এমন ছেলে দুনিয়ার আর দুইটা নাই। মেলা জমিজামা, বড় ব্যবসা, ছেলে ভদ্র। পুরনো সে কাসুন্দি ঘাটতেই থাকেন, যা একবার শুরু করলে থামার নাম নেয় না। যেন মিথ্যা কথার জলজ্যান্ত মেশিন একটা। মাঝে মাঝে সে ভেবে পায় না তার বউ তাকে সহ্য করে কিভাবে। লোকটা যে এত মিথ্যা বলে, এর বউ একে মারে না। কিভাবে মারবে? কিভাবে মারে? একটা পা ল্যাংড়া তো হয় না, হলে অন্তত তারা কিছুদিন শান্তিতে থাকতো। শুধু এই লোকের অত্যাচারে বাড়িতে শান্তিতে থাকা যায় না। কখন হঠাৎ করে পাত্র নিয়ে হাজির হয়, এরপর ধরে বেঁধে বিয়ে। এভাবেই তো সুমাইয়া আর হুমায়রা আপাদের বিয়ে হয়েছিল। বড় বোনদের বড় বোনদেরকে বিদায় করিয়ে তাদের পিছনে লেগেছে। বিগত কয়েক মাস ধরে ঘন ঘন আসছেন উনি। যদিও এর একটি কারণ রয়েছে। কারণ হলো ধারা সারা দিয়া হিয়া আর সে অদ্ভুত এক কাণ্ডও ঘটিয়েছিল। সুযোগ বুঝে ঘটকের সাইকেল গোবরের মধ্যে ফেলেছিল। লোকটা সাইকেলের অবস্থা দেখে এমনভাবে তাকিয়েছিল যেন পৃথিবীর সবটুকু দুঃখ ওনার ভাগ্যে নেমে এসেছে। ওদের মুখ দেখে বুঝেও ছিল এ কাজ তারাই করেছিল। তারপর উনিও তাদের পেছনে লেগে আছেন, যেন দুই দলের অদৃশ্য খেলা চলছে যে, তোরা আমার সাইকেল গোবরে ডুবিয়েছিস, এবার তোদেরকে বিয়ে দিয়ে গ্রাম ছাড়া করব। আর তাদের কথা, বুইড়া তুই যতই পাত্র নিয়ে আসিস, আমরা কিছুতেই ধরা দেব না, বিয়ে আমরা করব না। পায়ের কাছে ঢিল পড়তে তার ধ্যান ভাঙল। পুরনো কথা ভাবার সময় নেই, আগে নিজের বিয়েটা বাঁচানো দরকার।
তাই দৌড়ে গিয়ে বাকিদের পাশে বসে পড়ল। সবাই বড় বড় ঢাল ঢাল কচু পাতা মাথার উপর টেনে নিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে 5টা লকলকে কচু গাছ এমনি পাশে পাশে দাঁড়িয়ে আছে। কেউ নেই এখানে, কিচ্ছুটি নেই। কচু গাছের নিচে কেই বা থাকবে? তবে মশাগুলো যেন ঈদ লেগেছে, ঝাঁকে ঝাঁকে এসে হাত পা, গাল, ঘাড় যেখানে জায়গা পাচ্ছে সেখানে হুল ফুটিয়ে রক্ত চুষে খাচ্ছে। সেই সঙ্গে চুলকানি তো আছে, কিন্তু 5জনের কারো জোরে জোরে চুলকানোর সাহস পাচ্ছে না। যদি কচু পাতা নড়ে ধরা খেয়ে যাই, যদি কেউ দেখে ফেলে। তাই মুখখানা বিকৃত করে অনবরত মশার কামড় সহ্য করছে। বেশ কিছুক্ষণ এভাবে অনড় হয়ে চুপচাপ বসে রইল। ঘটকের সাইকেল এখনো ভুইয়া বাড়ির আঙিনে দেখা যাচ্ছে। আপদটা এখনো বিদায় হয়নি। কিন্তু যেখানে 5টা সমবয়সী যুবতী একসঙ্গে থাকে, সেখানে কি নীরবতা বেশিক্ষণ টিকে না। টিকানোর চেষ্টা করাও অসম্ভব। এজন্য বোধ হয় সবার প্রথমে ধৈর্য হারালো ধারা। হাতে বসা মশাটা পিষে ফেলে ফিসফিস করে বলল, এ মশা দেখে মৌমাছি গোর বাপ, মনে ওই মৌচাকে ঢিল মারছি, এখন আয়ে সবরি মিলাইয়া কামড়াইতেছে, বাবা গো কি জ্বলতেছে। সে হাত পা চুলকাতে চুলকাতে দাঁতে দাঁত চেপে দু একটা গালিও দিল। তারপর বিরক্ত হয়ে বলল, গুলতিটা আনলে ভালোই হইতো। সারা চোখ গোল গোল করে তাকালো, তারপর বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, এই ভর সন্ধ্যায় গুলতি দিয়া কি করবি? মশা মারবি? আয়না দিমু? না রে বাল, এই ঘটকের চোখ বরাবর মারতাম, একেবারে কানা হইরা দিতাম। কানা হইলে কারো বিয়া ঠিক করতে পারতো না, সারাদিন নিজের বউয়ের আঁচল ধইরা ঘুরতো। আমরাও শান্তি পাইতাম, হের বউও খুশি হইত। কথাটা শেষ হতেই হিয়া মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু চাপা হাসির শব্দ বেরিয়েই গেল। ওরাও ঠোঁট কামড়ে হাসি সামলাতে লাগলো। দিয়া অবশ্য হাসল না। সে অস্থির হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, তোরা গুলতির চিন্তায় আছস, আমি যে বদনি ভইরাও যাইতে পারি নাই। প্যাডের ভিতরে গুটুর মুটুর করতাছে, ওনারাও বাথরুমের দরজায় ঝুলাইয়া আইছি। এখন কোনো পোলাপাইন আইলে লজ্জায় মইরা যামো। দিয়ার কথা শুনে বাকিরা হেসে গড়াগড়ি খেতে চাইলেও ধরা খাওয়ার ভয়ে মুখ চেপে ধরল। 4জনের কাঁধ কাঁপছে হাসির চোটে, চোখে পানি চলে এসেছে, অথচ হাসার উপায় নেই। ঠিক তখনই দূর থেকে ঘটকের গলা ভেসে এলো। 5 জোড়া চোখ একসঙ্গে বড় হয়ে গেল। কেউ নড়ল না, শব্দ করল না, শুধু বুকের ভেতর ধুকধুক করে কাঁপতে লাগলো। ঠিক তখনই পরিচিত কণ্ঠস্বর শুনে তাদের ঠোঁটে হাসি ফুটল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, নড়ে চড়ে বসল। তারপর কান খাড়া করে শুনল আরিজের বলা কথাগুলো। বড় বাড়ির মাইয়াগোর বিয়ার প্রস্তাব আনবেন খুব ভালা কথা। ওগোর মাইয়া বিয়া দিব নাকি সাজাইয়া রাখবো ওগোর ব্যাপার। তবে আমার বাড়িতে ভুলেও পা বাড়াইলে পা ভাঙ্গা চুর চুর কইরা দিমু। আমি আমার বুইনের এখন বিয়া দিব না। কানে ঢুকছে নি আমার কথা, নাকি কাজে কইরা দেখামো? আরিজের মুখোমুখি পড়ে ঘটক থতমত খেয়ে গেলেন। আরিজ যে সময় থাকে না তখনই আসেন। বাড়ির মহিলাদের ব্রেন ওয়াশের চেষ্টা করেন। আরিজের মাকেও যথেষ্ট বুঝিয়েছেন, কিন্তু ছেলেটাকে বোঝানো যায় না। ছেলেটা কেমন মারমুখো স্বভাবের, তাই উনি জোরপূর্বক হেসে বললেন, বিবাহযোগ্য মাইয়ারা আগুনের লাহান, ওগরে বেশি দিন ঘরে রাখতে নাই, বদনাম হয়, যুগ জামানোও ভালো না। এখানকার মাইয়ারা প্যাট থাইকা পইরা পীড়িতের রীতিনীতি বোঝা যায়, চিপায় চাপায় ঢলাঢুলি করে, হেরফর বাপ মায়ের সম্মান খাইয়া 2 দিনের লাঙ্গের সঙ্গে পালাইয়া যাই। এর থিকা বিয়া দেওয়ান ভালা না? আমি ভালোর জন্যই আরিজ, রাগ কইরো না বাপ, আমার ভালা আমি বুঝি, আপনার কষ্ট করণ লাগতো না। এবার রাস্তা মাপেন দেখি। তা তুমি বিয়া করতা না? পাত্রী দেখমু? একখানা পরীর সন্ধান আছে, ছবি দেখবা? দেখাই? না, আপনার পরী আপনি নিজের গলায় ঝুলাইয়া বইয়া থাকেন, ওসব পরী ফরি আমার লাগতো না। একথা শুনে ঘটক বেজার মুখে চলে গেলেন। ছেলেটা বড্ড গোয়ার, খুব কড়া কথা বলে। উনি যেতে আরিজ গোয়ালে ঢুকে গরুকে খরভুসি দিল, পানি খাওয়ালো। তারপর শুনিয়ে শুনিয়ে বলল, 1 মিনিটের মধ্যে সবটি বাইরে হবি, নইলে কাঁচা কঞ্চি দিয়া বাড়াইয়া ভূত বানাইয়া দিমু। বইয়া বইয়া সবটি গোবরের গন্ধ বিলতাছে, গিদরের ঝাড় কোথাকার। একথা শুনে 5 জন মিটিমিটি হাসতে হাসতে একে একে বাড়ির দিকে হাঁটা ধরল।
সারা ধারা সারা হিয়া দিয়া ভূঁইয়া বাড়ির মেয়ে। আর এই গ্রামে ভূঁইয়ারা সবচেয়ে সম্পদশালী মানুষ। যাদের সম্পদ বেশি তাদের ক্ষমতা বেশি, আর যাদের ক্ষমতা বেশি তাদের দাপটও বেশি। আর এই কথাটা যে কতটুকু সত্য উনাদের দেখলেই বোঝা যায়। ধারারা বাড়িতে ঢুকলে ওরাও ঢুকলো তার বাড়িতে। তাদের বাড়িটা ভূঁইয়াদের মতো এত বড় না, টিনের চালার তৈরি ছোট্ট একটি বাড়ি, যেখানে বড় ভাই আরিস, বিধবা মা আর সে থাকে। মাত্র 3 সদস্যে ছোট্ট একটি সংসার তাদের। গুয়ে মারা যাবেন মামা? কথাখানা কর্ণকুহরে পৌঁছানো মাত্রায় ভ্যানওয়ালা কষে ব্রেক চাপলেন। আকস্মিক কাণ্ডে পুরো ভ্যান রাস্তা থেকে ছিটকে একপাশে হেলে গেল। আচমকা এমন ধাক্কায় মুনতাসির তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু তড়িৎ লোহার হাতলটা ধরে কোনো মতে নিজেকে সামলে নিল। ভ্যানওয়ালা অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করছে, যেন এলিয়েন সে। ওনাকে এভাবে তাকাতে দেখে সে নিজেও নিজের দিকে তাকালো। তার পরনে হাতা ফোল্ড করা সাদা শার্ট আর নেভি ব্লু কার্গো প্যান্ট, ডান হাতের কবজিতে লেদারের রিস্টব্যান্ড আর বাম হাতে স্মার্ট ওয়াচ, গলায় ঝুলছে প্রিমিয়াম কোয়ালিটির নেক ব্যান্ড ইয়ারফোন। এই তো বেশ। নিজেকে দেখে সে ভ্যানওয়ালার দিকে তাকালো। ভ্যানওয়ালা গলায় ঝুলানো গামছাটা কোমরে বাঁধলেন, তারপর রেগে খেকিয়ে উঠে বললেন, ছি, আপনি কি কইলেন এডি? আমি কেন গুয়ে মারা যাইব? আমি ভালা মানুষ, প্রতি শুক্রবার জোহরের নামাজ পড়ি। একথা শুনে মুনতাসির থতমত হয়ে গেল। ওনার রাগের কারণ বোধগম্য হলো না তার, তাই নিজেকে সামলে জোরপূর্বক হেসে বলল, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে মারা যেতে বলি নাই, আমি বলছি গুয়ে মারা যাবেন কিনা। আবারও কন গুয়ে মারা যাব কিনা? মস্করা করেন মিয়া? শহরের মানুষ বললে আমাকে গ্রামের ওসব হাগাবাদার নাম দিয়া ডাকবেন? ভদ্রলোক মনে করে ভ্যানে তুলছিলাম, এখন দেখি আপনি আস্ত একটা খচ্চর। অকারণে গালমন্দ শুনে সে ভোলাবলা মুখে তাকিয়ে রইল। এই লোককে কি বলছে, আর উনি কি বুঝছে? মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সিট খোলার রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেবে। ওনার এমন রুদ্রমূর্তিতে কি বলবে ভেবে পেল না সে। তাই শেষ প্রচেষ্টা চালাতে পকেট থেকে কুঁচকে যাওয়া কাগজখানা বের করলো। তারপর উনার সামনে ধরলো। ফোনের ফ্ল্যাশ জেলে দেখাবে তারও উপায় নেই। বিকেল থেকে মোবাইলটা মৃত লাশের মতো পকেটে পড়ে আছে। পাওয়ার ব্যাংকটা কাছে থাকলেও হতো। বাস থেকে নেমে হাত মুখ ধুতে গিয়েছিল, এসে দেখে তার ট্রলি হাওয়া। ট্রলি খুঁজতে খুঁজতে সন্ধ্যাটুকু কেটেছে, কিন্তু পেলে তাও হতো, কিন্তু পায়নি। ট্রলিতে জামা কাপড়, জরুরি কাগজপত্র সহ কত কি যে ছিল, সব গেল। মন্দভাগ্য হলে যা হয় আর কি। কিন্তু এখন সেসব নিয়ে ভাবার সময় নেই, আগে ভুল বোঝাবুঝি থেকে বাঁচা দরকার। তাই সে মিনমিন করে বলল, মামা দয়া করে লেখাটা একটু দেখেন, এই গ্রামের নাম এটাই লেখা আছে। কি জ্বালা বলুন দেখি, যে গ্রামে এসেছি সে গ্রামের মানুষই গ্রামের নাম চেনে না। কি? আমি আমার গ্রাম চিনি না? এই গ্রামের 14 গোষ্ঠী আমার চেনা জানা। আপনি নামেন গাড়ি থেকে, আপনারে আমি এক পাও লইয়া যাব না, নামেন। ভ্যানওয়ালা চেঁচিয়ে উঠলে মুনতাসির ভ্যান থেকে নেমে দাঁড়ালো রাস্তায়। সে অসহায় চোখে চারদিকে দৃষ্টি বুলালো। রাস্তায় একটা ল্যাম্পপোস্টও নেই, ঘুটঘুটে অন্ধকারে ধরণী ডুবে আছে। পথ কোনটা, ঘাট কোনটা, কোন দিকে যাবে সে? ঘড়ির কাঁটা না দেখলেও আন্দাজ করা যায় এখন রাত 9:30, অথচ চারপাশে দেখে মনে হচ্ছে রাত 1:30। ঠিক তখন দূর থেকে একটা টর্চ লাইট এর আলো কাঁপতে কাঁপতে তাদের দিকে এগিয়ে এলো। তা দেখে মুনতাসিরও যেন আশার আলো দেখতে পেল। এতক্ষণে একটা মানুষ পাওয়া গেছে, এবার উনার থেকে সাহায্য পাওয়া যায় কিনা দেখা যাক। তাদেরকে মাঝপথে দেখে সাইকেলওয়ালা নিজেই থেকে থামলেন, ধীরে ধীরে সাইকেল থেকে নেমে দাঁড়ালেন। মুরব্বি গোছের এক লোক, পরনে লুঙ্গি ফতুয়া, চোখে মোটা কাচে চশমা। তিনি টর্চের আলো মুনতাসিরের মুখে মেরে বললেন, এডা কেডা? ঘটনা কি? তোমরা এখানে খাড়াই রয়েছ কে? মুনতাসির আর সুযোগ পেল না। তার আগে ভ্যানওয়ালা নালিশের সুরে বললেন, দেখেন চাচা, শহর থাইকা আয়সা এই চ্যাংরা আমারে কয় গুয়ে মারা যাইতে। আমি কি এমন পাপ করছি আমারে এই কথা শুনতে হইব? এবার মুনতাসির বলল, না চাচা, গড প্রমিস, আমি ওনাকে মরতে বলি নাই। আসলে আমি যাব গুয়েমারা গ্রামে, আমাকে দেওয়া ঠিকানা এই নামেই লেখা আছে।
কিন্তু উনি কিছুতেই বুঝছেন না। মুরব্বী দুই পক্ষের কথা মন দিয়ে শুনলেন, তারপর চশমা নাকের ডোকায় নামিয়ে মুন্তাসিরের থেকে কাগজখানা নিলেন, বানান খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে মুন্তাসিরকে বললেন, বাজান, এটা গুয়ে মারা না তো, এটা হইল গিয়া গোয়া মারা। মুন্তাসির জবাব যেন রেডি ছিল। সে বলল, দেখেছি আমি আমি ভেবেছি যে লিখেছে সে ভুল করেছে, তাই আমি এতক্ষণ গুয়েমারা গ্রাম খুঁজছিলাম। তাছাড়া এমন ন্যাস্টিমার্কা গ্রামের নাম হয় নাকি? বুঝছি বাজান, একটা ঘটনার পিছনেও ঘটনা থাহে। আমাগো গ্রামের নাম এরা রাখার পিছনেও বিরাট কারণ আছিল। হ বাজান, এরা সত্য ঘটনাই। এরা আমাগো গ্রামের ঐতিহাসিক নাম। আর এই অঞ্চলের মানুষ পেয়ারারে গয়া বা গোয়া কয়। তো হ্যাঁ, যা কইতাছিলাম, আমাগো গ্রামে আগে এক জমিদার বাস করত। উনার নাম আছিল হরিশচন্দ্র রায়। উনি খুব শখ কইরা একখানা বিশাল গোয়ার অর্থাৎ পেয়ারার বাগান করছিল। সেই বাগানে কাউরে ঢুকতে দিতেন না। শুনছি বেশ বড় বড় ডাসা ডাসা মিষ্টি গোয়া হইতো উনার বাগানে। এক রাইতে ডাকাইত আইসা জমিদার বাড়ির হামলা করছিল। জমিদার মহাশয়রে মুড়ারশি দিয়া বাঁধছিল। গোয়ার বাগান দেখা ডাকাইতরা নাকি গোয়া ছিঁড়া খাইতেছিল। জমিদারের এত শখের গোয়া এভাবে ছিঁড়া সহ্য করতে পারতেছিলেন না জমিদার, তাই চিল্লাইয়া উনার পোলা গোবর্ধন গোবর্ধন রে ডাকতেছিল, ওরে গোবর্ধন, তোর বাপের গোয়া লইয়া গেল রে, তোর বাপের গোয়া খাইয়া লইছে রে, ডাকাইতরা সব লুটে পুটে পুইছা লইয়া গেল রে, মানে উনার পেয়ারা বাগানের সব পেয়ারাগুলো সাবার করে দিচ্ছে। এটুকু বলে মুরব্বী কপালের ঘাম মুছলেন, বলতে গিয়ে হাঁপিয়ে গেছেন। এদিকে মুন্তাসির চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছে। তার জীবনে অনেক লোমহর্ষক ঘটনা শুনেছেন, কিন্তু এমন ঘটনা শুনেছে কিনা তা মনে পড়ছে না। তার মুখে দেখে মুরব্বী গলা ছেড়ে আবারও বলতে লাগলেন, হরিশ্চন্দ্রের পোলা গোবর্ধন তখন খাটের তলায় কাঁদতেছিল, কিন্তু বাপের ওই গোয়া লইয়া গেল রে। কওয়া চিৎকার শুই না তার গায়ে তেজ ভর করল। একখানা মরিচা পড়া শক্ত তলোয়ার লইয়া বাগানে আইল। তখনও নাকি ডাকাইত বস্তা ভর্তি গোয়া লইয়া দেওয়াল টপকাইতেছিল। গোবর্ধন আর ডানে বামে তাকাইল না, অন্ধের মতো তলোয়ার দিয়া ওই ডাকাতের পাছা বরাবর, মানে আসল গোয়া লক্ষ্য কইরা কোপ বসাই দিল। এতক্ষণ উনার বলা ঘটনাখানা ভ্যানওয়ালাও শুনতেছিল, কিন্তু শেষের দিকে মিলল না দেখে ফোড়ন কেটে বললেন, চাচা, কোপ না। আমার দাদার মুখে তো শুনছিলাম তলোয়ারখানে তীরের মতো করে ডাইরেক্ট কান্দা বরাবর ভইরা দিছিল। হ, ওই একই কথা। মুরব্বী মাথা নাড়িয়ে সম্মতি জানালেন, তারপর বাকি ঘটনা সমাপ্ত টানতে পুনরায় বললেন, তারপর ডাকায়েত তো ও বাপরে মারে পইলা গোয়ার বস্তা ফেলাই আপন গোয়া লইয়া পালাইয়া গেল। পরদিন সকালে পুরো গ্রামে রাষ্ট্র হইয়া গেল, জমিদারের পোলাই ডাকাতের গোয়া মারছে। হেই থাইকাই এই গৌরবের ইতিহাস ধরে রাখতে গ্রামের নামটি হইয়া গেল গোয়ামারা। এ ভাবতেই দিন যাইতেছিল। নামের লেগা কতবার লজ্জায় পড়েছিলাম। তই মাস তিনেক আগে আমাগো গ্রামে শহরের পোলাই নাকি বিয়া বইতে আইছিল। বিয়ার কাটে গ্রামের নাম দেখা বিয়া ভাইঙা দিয়ার হুমকি দিছিল। পরে নেতার সুপারিশে সরকারি খাতায় নাম পাল্টাইয়া রাখা হইল পদ্মডাঙ্গা। এবারের নামটা কত সুন্দর না? কিন্তু আমরা খাঁটি বাঙালি, ঘাড়তেরার জাত, আমাকে সহজে ভালো কিছু রুচে না। তাই সুন্দর নাম পাইয়াও মুখে মুখে আগের ঐতিহাসিক নামটাই বাঁচাইয়া রাখছি। তা বাজান, এই রাইত বিরাইতে তোমার গোয়ামারা যাওয়ার শখ চাপলো কেন? মুন্তাসির ততক্ষণে রাস্তার উপরে বসে পড়েছে, তার মাথা ভন ভন করে ঘুরছে। একটা নামের পেছনে এমন কাহিনীও থাকতে পারে? কি অদ্ভুত মানুষজন, কি অদ্ভুত এদের চিন্তাভাবনা! না, এখানে থাকা সম্ভব না। সে চট করে উঠে দাঁড়ালো, তারপর মুরব্বীকে বলল, চাচা, এখানে আসায় আমার ভুল হয়েছে। আমি গুইমারা যাব না, গুইমারাও খাবো না, না মানে যাব না। আমি ঢাকা যাব। আমাকে জাস্ট রেল স্টেশন বা বাস স্টেশনের পথ দেখিয়ে দিন প্লিজ। ভ্যানওয়ালা এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পেরেছে, তাই কিছুটা নরম হয়েছেন। সব জেনে খুব খারাপও লাগলো ছেলেটার জন্য, তাই বললেন, বাস স্ট্যান্ড এখন বন্ধ, শেষ বাস ছাড়া গেছে
রাত 8টায়। স্টেশন যাইতে হলে মরা নদীর ওপার দিয়া যাইতে হইব। এই গভীর রাইতে সেইখানে নাকি চাওড়া চিলের আসর বসে। বাঁচতে চাইলে যাইয়েন না। মুদাসির কিছু বলার ভাষা খুঁজে পেল না। মাথা কাজ করছে না তার। সে এখন কোথায় যাবে? তার কার কাছে যাবে? রাতটা খোলা মাঠে কাটাতে হবে নাকি? তখন মুরব্বি দাড়ি চুলকে বললেন, তা বাজান, তুই আসলে যাইবা কই?